আসতেছিলেন? যাচ্ছি না, বল আসতেছি। ও আচ্ছা, আসতেছিলেন। কই থেকে আসতেছিলেন? আমি কোথায় যাব না সে কৈফিয়ত তোকে দেওয়া লাগবে? শুনলাম এবার নাকি পাত্রীপক্ষ আপনার বংশ পরিচয়ের কথা শুনে মেয়ের মুখ পর্যন্ত দেখায় নেই। না মানে হয়েছে কি আনিসা, কালের পরিক্রমায় পৃথিবী থেকে অনেক কিছু কিন্তু হারিয়ে যায়। মনে করো বর্তমানে যদি আমাদের পূর্বপুরুষদের সেই আগের ইতিহাস ঐতিহ্য থাকতো, তাহলে কি এই পরিস্থিতির মধ্যেই আমাদের পড়তে হয় ক? আচ্ছা ভালো কথা, এই তুই আমার বিষয় নিয়ে এত খবরদারি করতেছিস কি জন্যে? শোনো বাহাদুর ভাই, তুমি আমার ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তো তোমার ভালোবাসি। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইসনি, হাত কিন্তু পুরে মাছ মাছ হয়ে যাবে বলে দিচ্ছি। তাই নাকি? আমি কি ভয় পাই নাকি? তা ভাবি কি জন্যে? তুই হচ্ছিস একটা গাইছা বান্ধবী, তোর কাছে বাঘ সিংহ কুমির কেউ পাত্তা পাবে না। আচ্ছা, আমি যদি গাইসা বান্ধবী হই তাহলে তুমি কি? আমার মতো এরকম জমিদার ছেলে গ্রামের মধ্যেই তুই কয়টা পাবি? আমাদের বংশের একটা মান সম্মান ইজ্জত এগুলো আছে না? ও মা বাবা, ফকিরা বংশের আবার মান ইজ্জত, যে বংশের নাম শুনলে মেয়ের মুখ পর্যন্ত দেখায় না, সেই বংশ নিয়ে আবার অহংকার করে। তুই যদি আর একবার আমার বংশ নিয়ে কোনো কথা বলিস, তারপরে তোকে কিন্তু আমি কি করব নিজেও তো জানি না। 8-10 গ্রামে সবাই জানে তোমাকে ফ্যামিলি হইতেছে ফকিরা ফ্যামিলি, এটা কি মিথ্যা? না বুঝে কথা বললে মিজাজ খারাপ লাগে। শোন আনিসা, আমাদের পূর্বপুরুষরা ছিল সন্ন্যাসী, তারা গান বাজনা নিয়ে পড়ে থাকতো, আধ্যাত্মিক লেভেলে তাদের উঠা বসা ছিল। এই জন্যই গ্রামের সাধারণ মানুষ ওই তাদেরকে ফকির হিসেবে সম্বোধন করতো, এটা একটা সম্মান। কিন্তু কালের পরিক্রমায় এই ফকির শব্দটি গরিব এবং নিচু লেভেলের শব্দে পরিণত হয় এই সমাজে। তোরা এটা করিস। আমি তো সেই কথাই কই, ফকিরা বংশ আর ফকির তো এক কথা না, কিন্তু সাধারণ মানুষ যে কেনটা বুঝে না। ওমা, অজ্ঞান হয়ে যাবো নাকি? কি রে আনিসা, তোর মতি গতি তো আমার কাছে ভালো মনে হচ্ছে না রে। একটু আগে আমাদের বংশ নিয়ে তুই কত রকম আজে বাজে খুঁটা দিলি, এখন হঠাৎ করে আবার সাধু হয়ে গেলি। সাধু না হয়ে কি উপায় আছে? আমি যদি তোমার বিয়ে করি তাহলে আমি ফকিরা বংশের বউ হব না? এই আনিসা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফকিরা বংশের ফকিরা বংশ বলবো নাকি সাধু বংশ বলবো নাকি? সীমা লঙ্ঘন করিস নি আনিসা। আর একবার যদি আমার বংশ নিয়ে কোনো রকম আজে বাজে কথা বলেছিস, তাহলে পরে তোকে নিয়ে কিন্তু আমি গ্রামের মধ্যে সালিশ বসাবো, দরকার বলে কোর্টে তুলে দেবো, মানহানির মামলা দেবো 500 কোটি টাকার। দেখো, তুমি সালিশ ডাকো, 500 কোটি টাকার মামলা দাও, তাতে আমার কোনো যায় আসে না। আমি গ্রামের মানুষজনকে ভয় পাই নাকি? তুই ভয় পাবি কি জন্যে? তুই তো হচ্ছিস একটা ডাইনি বুড়ি। এই আল্লাহ কি তোর শরীরের মধ্যে লাজ লজ্জা ভয় শরম কিছুই দেয়নি? লজ্জা শরমও দিচ্ছে, ভালোবাসাও দিচ্ছে, কিন্তু এখন মনে হইতেছে ভালোবাসা আমার জোর করে আদায় করা লাগবে। কি করছিস তুই? আমি রাজি না হলে তুই জোর জুলুম কিভাবে করবি শুনি? সেই টেকনিক আমার ভালো করে জানা আছে মিস্টার বাহাদুর ফকির। এই থাম থাম আনিসা, থাম। কথায় কথায় বাহাদুর ফকির বলিস না তো। তোমাকে বংশ হইতেছে ফকিরা বংশ, নামের সাথে বংশের টাইটেল থাকলে তো মানুষ খুশি হয়, কিন্তু তুমি যে কেন খুশি হও না? ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, এই ডাইনি মায়েটার হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। আর কি জন্য আমাদের পূর্বপুরুষ আমাদের বংশের নাম রাখছে ফকির, ফকির বংশ। ফকিরা ফকিরা ফকির বংশ ফকিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেন নাস্তা খান। বসো মা, বসো। মা,
তুমি গোমছাটা একটু সরাও। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। পাত্রী তাহলে কি পছন্দ হয়েছে তোমার? আব্বা, এখনই বিয়ের আয়োজন করে ফেলো, আমার খুব পছন্দ হয়েছে। তার মানে আমার বোনরে আপনাদের পছন্দ হয়েছে? কেন পছন্দ হবে না? পরীর মতো মেয়েকে পছন্দ না করে কি উপায় আছে? এখন শোনেন, আপনারা যদি রাজি থাকেন তাহলে শুভ কাজটা আমরা কিন্তু খুব দ্রুত সেরে ফেলতে চাই। ছেলের কোনো দাবি থাকলে আমারে বলতে পারেন। দেখেন ভাই সাহেব, তারা অলস, ইনকাম করে না, গরিব, টাকা পয়সা নাই, ওরাই যৌতুক নিয়ে বিয়ে করবে। আমাদের কি কোনো কিছুর অভাব পড়েছে যে এখানে এই দেনা পাওনার কথা উঠতেছে? খুবই খুশি হলাম। বর্তমান যুগে সৎপাত্রটা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আমার ছেলে, এই যে ছেলেটা, এরকম আর একটা ছেলে আপনি কিন্তু দেশে খুঁজে পাবেন না। কথায় আছে, জাতের মেয়ে কালো ভালো, ওই নদীর জল ঘোলা ভালো। আমরা হইলাম গিয়া চৌধুরী বংশ, আমাদের একটা ইজ্জত আছে। ভাই, তোমাকে সম্পর্কে কিছু বলো না। ওই ছেলে কি করে, ওই বংশ পরিচয়, এই আর কি। বংশ বংশ তো আজকাল সব নির্বংশ হয়ে যাচ্ছে। আসলে বংশ কারে বলে? বংশ হচ্ছে কি জানেন, যার যত বেশি টাকা পয়সা তার বংশমর্যাদা কিন্তু তত বেশি। শোনেন, এই যে আমার ছেলে, আমাদের গ্রামের ভিতরে আমার ছেলের যে প্রভাব, সেটা তো আপনারা জানেন না। বিরাট প্রভাব কিন্তু, যে কোনো মন্ত্রী, এমপি তাদের চেয়ে কিন্তু কোনো অংশে কম না। এই আব্বা, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। শোনেন ভাই সাহেব, মুখে তো বলে কোনো লাভ নেই। আপনারা চলেন, আমাদের বাড়ির পর চলেন, সবকিছু নিজের চোখে দেখবেন, দেখলে তো বুঝবেন। বোন যেহেতু বিয়ে দেব, ওই যাচাই বাছাই ছাড়া তার বিয়ে দেওয়া যাইব না। এখন পর্যন্ত কোনো পরিচয় পাইলাম না। ওই ছেলের নাম ওই যে বাহাদুর, ওই সামনে পিছনে আর কোনো টাইটেল আছে নাকি? না না, টাইটেল তো অবশ্যই আছে, টাইটেল ছাড়া মানুষ কনে পাবে না। ওই শোনেন, ওই সার্টিফিকেট অনুযায়ী আমার পূর্ণ নাম হচ্ছে বাহাদুর ফকির, কিন্তু সবাই আমাকে বাহাদুর ভাই বলে ডাকে। কি ফকির? হায় হায় ভাইজান, শেষ পর্যন্ত তুমি একটা ফকিরের লগে আমার বিয়ে ঠিক করতেছো? ভাবি একটু শান্ত হন। হাই, আমি আপনার ভাবি হইলাম কখন? হ্যাঁ, আর আপনারা কি ভাবছেন আপনাকে মতো ফকিরের ঘরে আমি বউ হয়ে যাবো? এই মা, তুমি ফকির ফকির কেন করতেছো? দেখো, আমাদের কিন্তু ওই যে সয় সম্পত্তি বলো, টাকা পয়সা বলো, কোনো দিক দিয়ে কিন্তু কোনোটা কম নেই। কম থাকবো কেন? আজ পর্যন্ত কে কোনোদিন শুনছে যে ফকির ঘর টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, যারা চাকরি করে, ব্যবসা করে, তারাও তো ফকির ঘর মতো এত কিছু করতে পারে না। ফকিররা ভিক্ষা কইরা ঢাকায় গ্রামে 2-3টা করে বাড়ি করে। ভাইজান, এমন ঘটনা টিভি পত্রিকা হয়েছে, তুমি দেখো নাই? এই যে দেখেন, আপনি কিন্তু আমাদেরকে অপমান করে কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাই না? ফকির গো যদি জুতা দিয়েও বাড়ি দেয়, তারপরও কইবো আম্মা গো, আব্বা গো, 2টা টাকা ভিক্ষা দিবেন। ভাইজান, তুমি এখনো চুপ করে বসে রইছো? এই ফকির গুলারে কয়টা টাকা দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বাইর করো, বাইর করো। নাটক কম করেন, আপনারা যান, আপনারা যান আপনারা। বোঝার চেষ্টা করেন, আপনার বোনটাকে দিয়ে দেন, আমরা নিয়ে যাই। আমাদের বাড়ি অনেক সুন্দর। যান আপনারা, যান। মা, একটা কথা কই। কি কথা? বাহাদুর ভাইয়ের না এত সয় সম্পত্তি, আচ্ছা এত সম্পত্তি দিয়ে কি করব আমি না বুঝতেছি না। যত টাকা পয়সা এই থাও, মানুষ কিন্তু ওই ফকির কই এই ডাকে। একটা জিনিস বুঝলাম না, তুই গ্রামে এত পোলা থাকতে বাহাদুরের লয়ে কথা কইতাছিস? মা তুমিও না। আচ্ছা মা, সত্যি করে কও তো, আমাকে এই গ্রামের মধ্যে সবচেয়ে বিত্তশালীদের মধ্যে ধনী ব্যক্তি কে? কে আবার? ওই ফকিরা বংশ। একটু ইজ্জত দিয়ে কইতে পারলাম না, এমন ভাবে কইলা মনে হয় ভিক্ষা করে দিন আনে দিন খায়। বাবা, তুই তো দেখি একেবারে ওই ফকির বংশের লেগে দরদে উতলায় পড়ছস। বিষয়টা কি? ওই বাহাদুরের লগে কি কোনো ঘটনা আছে নাকি? না না মা, বাহাদুর ভাইয়ের লোক আমার কি থাকবো? কেমনে কমু? আজকালকার ওই যুবতী পোলামায়া গো কোনো বিশ্বাস নাই, তারা সুযোগ পাইলে প্রেম প্রীতি শুরু করে দেয়, তেমন তো কোনো ঘটনা নাই।
ওহ মা, তুমিও না ওই বেড়ার লগে যদি আমার কোনো সম্পর্ক থাকতো তাহলে আমারে বাদ দিয়ে কি একের পর এক মাইয়া দেহে বেড়াইতো নাকি? তা অবশ্য ঠিক। শোন, টাকা পয়সা এই সব কিছু না। আর আমরা কেন বা এই ফকির বংশ নিয়ে কথা কইতেছি? এই ফকির বংশ নিয়ে কোনো কথাবার্তা হইব না। তুমি যদি জানতে না সো আমি না বললাম। আচ্ছা, বাহাদুরের লেগে এই পর্যন্ত কতগুলা পাত্রী দেখছে কইতে পারো? মা, সেটা আমি কেমনে কমু? আমি কি বাহাদুর ভাই লগে থাকি যে সে কি করব না করব সবকিছু আমরা জানাই কইব? তবে আমার যা ধারণা, যদি ভুল না হয়, 300-র মতো তো পাত্রী দেখছেই। তা ঠিক কইছো, 300 না হইলেও সেঞ্চুরি মনে হয় মিস নেই। এইটা ভালো কইছস। মানুষ ক্রিকেট খেলায় সেঞ্চুরি করে, আর আমাগো গ্রামের ফকিরা বাহাদুর পাত্রী দেখে সেঞ্চুরি করছে। মা, কথাটা মনে ঠেস মাইরা কইলা। তোর মনে অনেক লাগলো? মা, তুমিও না কিছু একটু কইলে খালি। কিরে বোন, মন খারাপ করে বসে আছস, কি হয়েছে তোর? ভাইজান, তোমরা কি চাও আমি আত্মহত্যা করে মরে যাই? এটা কি কস? তুই আমার একমাত্র বোন, আত্মহত্যা করবি? এটা তুই আমার এই কথা কিভাবে কইতে পারলি? কিসের জন্য বসি সেটা বোঝার ক্ষমতা তোমার হয় নাই। তুমি আগে এইটা বলো, একটা ফকিরের সাথে তুমি কিভাবে আমার বিয়ে ঠিক করলা? আরে আমি কি জানতাম যে ছেলে ফকির বংশ? যদি জানতাম ছেলে ফকির বংশ তাহলে কি তার জামাই আদর করে খাওয়াইতাম? বুঝছি, আমারে তাড়ানোর জন্য তোমরা এই ষড়যন্ত্র করছো, তাই না? এটা আমি ভালো করে বুঝতে পারছি ভাইজান। এটা তুই কি বললি রিপা? তুই আমার একমাত্র বোন, তুই এই কথা বলতে পারলি আমারে? আজকাল এমন শিক্ষিত ছেলে আছে যারা চাকরি বাকরি পায় না, রিক্সা চালায়। ওইরকম একটা ছেলে ধইরা আনলে তো মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। বোন রে, আমার ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে। আচ্ছা ভাইজান, ভাবির জানি কোন বংশ? আরে তালুকদার বংশ, তালুকদার। এই তো, এইবার আমি বুঝতে পারছি, 2 2 4 হইছে। কই তালুকদার বংশ আর কই ফকির বংশ। আর আমি যদি নিজ কানে শুনতে না পাইতাম, তুমি তো আমারে ধইরা ফকির বংশের পোলা লাগে বিয়ে দিয়ে দিতা। আরে আমার জীবনে উচিত শিক্ষা হয়েছে বোন। যদি জানতাম ছেলে ফকির বংশ তাহলে কি আমি ওরে দাওয়াত দেই? মাঝে বলতো তুমি তোমার বউর কথা উঠো আর বসো, কিন্তু আমি কোনোদিন মায়ের কথা বিশ্বাস করতাম না। এখন আমার ক্ষণে ক্ষণে মায়ের কথা মনে পড়তেছে। আমি বিষয়টা দেখতেছি। কই যেতেছো তুমি? ওই ঘটকের কাছে। ওই ঘটক যদি দেখা পাই, ওর একদিন কি আমার একদিন। শুধু শুধু ঘটকের দোষ দিয়ে লাভ নাই, আমার যা বুঝার আমি বুঝে হয়ে গেছে। কি এ বাপ, তুমি হঠাৎ করে থেমে গেলে কেন? ব্রেক কষলে কেন? আব্বা, হ্যাঁ, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবা? রে বাবা, আমি কবে মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, তোমার মনের মধ্যে কি প্রশ্ন আছে সেটা বলে ফেলো, আমি উত্তর দিয়ে দেবো। আব্বা, আমার দাদা জান কি মানুষের বাড়িতে বাড়িতে যাই ভিক্ষে করতো? ওরে আল্লাহ রে, এটা তোমার কিরাম প্রশ্ন হলো? হ্যাঁ, আমার আব্বা মানুষের বাড়ি বাড়িতে ভিক্ষে করবে কিসের জন্য? ভিক্ষে যদি না করবি তাহলে পরে কিসের জন্য আমাদের বংশের নাম হলো ফকির বংশ? এই কথার উত্তর তুমি আমার কাছে ভালোভাবে শোনো, এটা কোনো প্রশ্ন হইলো? শোনো, এই যে হচ্ছে কি যে ফকির বংশ আসলে কিন্তু অনেক উচ্চ বংশ। আগে কি হইতো, এলাকায় যত বিয়ে শাদী আচার বিচার পালাগান সব কিছুতে আগে ডাকা হইতো ফকিরদের। ঠিক আছে, ফকিররা ছিল কি গান বাজনা করতো। যারা গান বাজনা করতো তারা তো আধ্যাত্মিক মানুষ বাপ। আর যারা আধ্যাত্মিক মানুষ তারা হচ্ছে কি ওই সাধারণ মানুষের নিয়ে সব সময় চিন্তা ভাবনা করত। আমি চিন্তা করেছি 2টা গরু জবাই দিয়ে আকিকা করে এই নাম আমি বদলা ফেলবো, তাতে করে আর কোনোদিন কেউ আমাকে ফকিরা বলে সম্বোধন করতে না পারে। রে বাপ, এসব বলিস নি, এসব বলিস নি। লালন ফকিরের নাম শুনিস নি? সে তো বিরাট ফকির। ওরে সারা পৃথিবীতে লালন ফকিরে নিয়ে এখন কি হচ্ছে, গবেষণা চলছে, গবেষণা। সে যদি বিরাট ফকির না হইতো তাকে নিয়ে কি গবেষণা হইতো? হইতো না। আব্বা, হ্যাঁ, আমি তো তোমার মতো করে এভাবে চিন্তা করে দেখিনি। ফকির লালন একদম একদম কত বড় মানুষ, এটা তো সবাই জানে। কিন্তু এত কিছু জানার পরেও সবাই ফকির বংশ নিয়ে টানটানি কি জন্য করে, কি জন্য আমাকে অপমান অপদস্থ করে, আমার তো মাথায় আসে না আব্বা।
ওরে কে কি বললো আর না বললো তাতে আমাদের যে বংশ সেই বংশের কিচ্ছু যায় আসে না। আব্বা, এইবার আমি বুঝতে পারলাম বংশের চেয়ে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। হ্যাঁ, আজকের পর থেকে যে শয়তানগুলো আমাদের বংশের পরিচয় নিয়ে নানান রকম কটুক্তিকর কথা কবে, আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। আমি তাদেরকে বোঝাবো যে এই যে আমরা মানুষ, আমরা সারা পৃথিবীর যত মানুষ আছি তারা বংশ বংশ করে ধ্বংস না হয়ে আমাদের একমাত্র আসল পরিচয় হতে হবে আমরা সবাই মানুষ। এই তো এটাই আসল কথা, আমরা মানুষ। তা বাপ, এখন মাথা কি একটু ঠান্ডা হয়েছে, রাগ কমেছে? অনেক রাগ উঠে গেছিল, রাগ নামতে একটু সময় লাগবে। এখন চলো চলো। আসলে আব্বা, মানুষের খায় দিয়ে কোনো কাজ নেই, তারা আসল জিনিস বাদ দিয়ে এই কে রে? এই চল 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 চল। এই কে কই আছো? ধর ধর ধর। চাচি আমি মনির। কি ব্যাপার? তুই এত রাইতে বেলা আমার বাড়ির সামনে দা গুরগুর করতেছস কে? এই তোর মতলব কি? না চাচি, হয়েছে কি অনেকদিন ধরে আপনার দেখি না তো, তাই আপনার লোক দেখা করতে আইছি। এই ফাজিল, এই আমার কি তোর গাদা মনে হয়? সি 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 চাচি, এটা কেমন কথা কইলেন? আপনি হইলেন কি একজন বুদ্ধিমান প্রাণী, ওই যাকে বলে শিয়াল প্রজাতির চালাক। এই আমি যদি শিয়াল হই, তুই কি? গাধা, গাধার বাচ্চা গাধা। বুঝছি, এখন সত্য করে ক, তুই আমার বাড়িতে আইয়া উকি ঝুঁকি মারতাছিলি কে? সত্য করে না করে কিন্তু তোর বাপের কাছে যায় কম। চাচি, কথা হইতেছে আপনার সাথে আমার সাথে ফেস টু ফেস, এখানে বলে আব্বারে কি লেগে ডাকতে যাবেন কোন তো? এরপরে যদি তুই কোনো সময় আর রাইতের বেলায় আমার বাড়িতে আইসস, তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে চাচি, আপনি যখন কইছেন আসুম না, রাইতের বেলা আসুম না, এখন থেকে দিনের বেলায় আসুম। ফাজিলের ফাজিল, এই ফাজিল, আমি কি তোর বেআইন লাগি যে তুই আমার লগে মশারা করতেছস? চাচি, আমার কি দোষ? আপনি তো মাত্র কইলেন দিনের বেলায় আসা যাবো। এই তুই যাবি না আমি মানুষজন ডাক দিমু? সইলা গেলেই তো গেলাম গা, ওই গলাটা শুকায় একদম কাঠ হয়ে গেছে। চাচি, আনিসের একটু কন না, একটু লেবু কষলে এক গ্লাস ঠান্ডা পানি লই আইতে। আমার ঘরে ঠান্ডা পানিও আছে, লেবুও আছে, কিন্তু তোরে যেইটাই করে দিমু মানে গ্লাস, ওই গ্লাসটা আমার ঘরে নাই। গামলা আছে না? গামলা, গামলা থাকলে হইব। আমার আবার গামলায় করে পানি খেয়ে অভ্যাস আছে। হ্যাঁ, গামলা তো অবশ্যই আছে। তোর মতো রামপাড়া তো গামলাই পানি খাইবো। হ্যাঁ, চাচি মানে আমার উপর কিঞ্চিত রাইগে আছেন, কিঞ্চিত। তোরে না একটা ফাড়াই হেলাম, তুই আমার সামনে থেকে যা, যা কইতেছি। যাই তো, খালি লাঠি হাতে পেলে মারতে ইচ্ছা করে। শূন্যের কারবারি শূন্য বুকে দংশ নদিলা শূন্য। আরে ফকির ভাই, আপনারা তো আমি খুঁজতেছি। কি 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 বললি আবার বলতো কি না? ফকির ভাই বলছি। তুই তো এর আগে আমার লগে দেখা হইলে বলতিস বাহাদুর ভাই, আজ তোর হঠাৎ এমন অধপতন হইল কেন? অধপতন হবে কিসের জন্য? আপনার সম্পূর্ণ নাম তো বাহাদুর ফকির, আর আপনাকে বংশ তো ফকিরের বংশ, নাকি অন্য কোনো ভেজাল আছে? তোর এই সমস্ত কথাবার্তা শুনে আমার কি মনে হইতেছে জানোস? থাপড়ে যদি সবগুলো দাঁত ফেলা দিতে পারতাম তাহলে মনের রাগ আমার চইলে দিত। ধরে বল, সত্য না মিথ্যা? কিন্তু আমি সেটা করব না। কেন করব না জানিস? আমি কি গণক ঠাকুর নাকি যে আমি আপনার মনের কথা বুঝতে পারবো? শোন, একটা মানুষ মনে কষ্ট পায়, এই ধরনের কোনো কথা কোনো কাজ করা উচিত না। আরে তোরা যে ফকির বংশের কথা বলতেছিস, এটা ঠিক বলতেছিস না। ফকিররা হচ্ছে আধ্যাত্মিক জগতের মানুষ। তোদের মতো সাধারণ লোকজন নানান সমস্যা নিয়ে আসলে তারা সমাধান করে দেয়। ফকিরদের ধন সম্পত্তির জন্য যুদ্ধ করতে হয় না, এটা উপর থেকে চলে আসে। ফকিররা এক ধরনের জমিদার। তোরে আমি দোষও দেই না। আসলে আমাদের দেশের ফকিররা হাত পাইতে ভিক্ষা নিতে নিতে এই শব্দটারে পচায় ফেলছে। কিন্তু বিদেশি এই ফকির শব্দটাকে কি বলে জানিস? আমি গ্রামের ছেলে, আমি গ্রাম থেকে কোনো শহরে যাইনি, আর বিদেশে কি বলে তা আমি কি করে জানবো? স্প্যানিশরা বলে এল মেন্ডিগো।
আমাদের এই গ্রামের সবাই যদি আমাদেরকে এল মেন্ডিগো বলে ডাকতো, তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে ঠেকতো একবার ভেবে দেখেছিস? স্প্যানিশরা বলে এলমেন্ডিগো আর আমরা বলি ফকির, একই তো কথা। দেখ, এই সমস্ত বিষয় নিয়ে তোদের মতো মূর্খদের সাথে আলোচনা করাটাও মূর্খতাম। আমি আর তোদের সাথে আলোচনা করতে চাই না। যেমন চাই বলিস, আমি কিছু বলবো না। ফকিরও বংশ নাকি জমিদার বংশ হয়ে গেছে? আমার ব্যাকুল পাইছে না? একটু পরে শেষ প্রহরের শেষ পাখিরা বলে গেল, এ ঘরের আধার বুঝি কখনো হবে না শেষ। কি ব্যাপার বাহাদুর ভাই, আপনার মুখখানা দেখে মনে হইতেছে আপনার বউ মরে গেছে। এই ফাজিল, আমি তো এখনো বিয়ে করতে পারিনি, তাহলে আমার বউ মরবে কি করে? না ধরেন সত্যি সত্যি আপনার যদি একটা বউ থাকতো আর মরে যেত, তখন আপনি কি করতেন? জানি না কি করতাম, হয়তো কান্না করতে করতে বউয়ের সঙ্গে আমিও মরে যেতাম। তবে মনের ভুলেও তোর দিকে আমি ফিরেও তাকাতাম না। আমার উপরে তো রাগ দেখে কোনো লাভ নেই। আমার কোনো রাগ নেই, রাগ করে আমি ভুলে গেছি। তোদের যা মনে চায় বলতে পারিস। আজকে মনে হয় আপনার রাগের মাত্রা অনেক বেশি। ভালো লাগতেছে না, খালি মনে হচ্ছে এই দুনিয়াতে আইসা আমি ভুল করে ফেলাইছি। আমি একটু একা থাকিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না থাক, তোমার যাইতে হবে না, আমি চলে যাই। তোমার যদি এতই দুঃখ থাকে, আমি চলে গেলে যদি সমাধান হয়ে যায় আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোর যদি বসতে ইচ্ছে করে তাহলে বারে বসতে পারিস। এই তো কারবার, বসতে কয়েছি সাথে সাথে আমার খেলান দিয়ে বসে পড়েছি। এই, আমি কি তোর তুই নাকি রে? আমি কি সেই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি? ঠ্যাস দিয়ে কথা বলা বন্ধ কর। আচ্ছা তুমি আমার কত, আমি কি করলে তোমার মনের দুঃখ দূর হবে? আমি দরকার পড়লে সর্বোচ্চ চেষ্টা করব তোমার এই মনের দুঃখ দূর করা। দেখ আনিসা, এই ধরনের কথা বলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিস না। এই শোন, অনেক রাত হয়েছে, যা বাড়ি চলে যা। চাষিমা যদি লক্ষ্য করে তুই ঘরে নেই, তাহলে কিন্তু বিরাট বড় একটা সমস্যা হয়ে যাবে। সমস্যা হলে হবে, তাতে আমার কোনো যায় আসে না। আচ্ছা বাহাদুর ভাই, তুমি আমার একটা কথা কও তো, তুমি আছো কিসের জন্য? দেখ আনিসা, তুই যত রকম চেষ্টাই করিস, যত রকম কৌশল অবলম্বন করিস, তুই যা ভাবতেছিস তোর মনের আশা কোনোদিনও পূর্ণ হইব না। কথাটা মাথায় রাখিস। শোনো বাহাদুর ভাই, তোমার একটা কথা কই, এত ভাব নিয়ে কোনো লাভ নেই। যেদিনই আনিসা থাকবো না, সেদিন বুঝবা এই আনিসার অবদান তোমার জীবনে কতটুকু ছিল। ও ভাবি, ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনারা দেখে মনে হইতেছে আপনি মনে হয় ভালো নেই ভাই সাহেব। কেন আপনার হঠাৎ করে এরকম কেন মনে হলো যে আমি ভালো নেই? না মানে ওই যে শুনলাম যে এইবারও নাকি ওই পাত্রীপক্ষ রিজেক্ট করছে। আসলে কি জানেন, সারা জীবন শুনে আসছি যে পাত্র যদি পাত্রীরে পছন্দ না হয় তাহলে বিয়ে হয় না, কিন্তু এখন দেখি উল্টা। হ্যাঁ, সুযোগ পেয়ে ভাবি, সুযোগ পেয়ে আপনি কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন, তাই না? আল্লাহ, সি 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 সি, কি বলতেছেন ভাই? আপনি হইলেন মান্যগণ্য একজন মানুষ, আপনার মতো একজন উচ্চ বংশীয় মানুষকে কেউ অপমান করতে পারে? শেষ পর্যন্ত বংশ নিয়ে খোঁটা দিলেন ভাবি। দেন দিলি কি বা হবে? তবে একটা কথা শুনে রাখেন, এই ফকির বংশ কিন্তু একসময় অনেক উচ্চ বংশ ছিল, কিন্তু কি হয়েছে জানেন? এই আপনাদের মতো কিছু মানুষের জন্য সেই বংশ মানে একটা গরিব গরিব ভাব হয়ে গেছে সেই বংশের। আসলে কিন্তু এই ধারণা ঠিক না। ভাই সাহেব, আপনি এটা কি কথা কইলেন? আপনাকে ওই ফকিরা বংশ ধ্বংস হওয়ার মূল কি আমি? হ্যাঁ, আচ্ছা এটা কেমন কথা কইলেন? আপনার লগে কি আমার কোনো জমি জমা সম্পত্তির লগে শত্রুতা আছে? কোন তো তবে আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? উত্তেজিত হওয়ার মতো তো কিছু হয়নি। শত্রুতা নেই তাই এই অবস্থা, আর শত্রুতা থাকলে তো একদম গরু ছাগলের মতো আপনি আমার জবাই করে দিতেন। শোনেন, আপনার কি মনে হয় আমরা কি কসাই বংশ?
আমরা হাঁস মুরগি কবুতর যেটাই হোক একদম বাজার থেকে জবাই করে ড্রেসিং করে তারপরে নিয়ে আসি। আমরা খানদানি বংশ। এখন আসলে হয়েছে যে এই বংশ বংশ আর জাত পাত করে করে না এই দেশটা একদম ধ্বংস হয়ে গেল। তা তো ভালোই হইলো, আপনি তো দেখতেছি ওই বংশ মানে বিশিষ্ট জাত পাদের বিশেষজ্ঞ হয়ে গেছেন। আপনার কিন্তু এই দেশে এই গ্রামে মানায় না, আপনি তো বিদেশে থাকার কথা, বড় বড় দেশে। মারেন যত খুশি টিপ্পনি মারেন, অপমান করেন, তাতে কি হবে? কোনো সমস্যা নেই ভাবি, তাতে কোনো সমস্যা নেই। তবে কথা কি জানেন, কথা হচ্ছে যে ওই যে আসল যে জিনিসটা, মানুষ হতে পারলেন না, মানুষ হতে পারলেন না। ওরে মানুষের আসল পরিচয় তো তার কর্মে, তাই না? আসল পরিচয় তার বংশে না, কর্মে, তার ব্যবহারে, তার আচার আচরণে। এইটাই তো তার আসল পরিচয়, তার ব্যবহারে। সেই খবর কেউ নেয় না। যাক আর কি, যাই ভাবি যাই। যান, আপনি আপনার কর্ম নিয়ে থাকেন। এই আনিশা, শুনো শুনো আনিশা, এই যে সে কখন থেকে তোমার আমি ডাকতেছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? এই গ্রামের মধ্যে কি আনিসার অভাব আছে মনির ভাই? আমি কেমনে বুঝবো আপনি আমার ডাকতেছেন? দেখো, তুমি যদি আমাকে আপনি আপনি করে কথা বলো তাহলে আমার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ব্যথা অনুভূত হয়, সেটা কি তুমি বুঝো না? আহারে, আপনি কিন্তু বয়সে আমার অনেক বড়, আপনার কি এখন আমি তুই করে বলবো? তোমার মুখ থেকে তুই শুনলেও মনের ভেতরটা ভীষণ শান্তি পাই। আপনার লক্ষণ কিন্তু আমার সুবিধার মনে হইতেছে না মনির ভাই। তাই তা চলো না আমরা নিরিবিলি কোথাও গিয়ে বসি, সেখানে বসে আমাদের দুইজনের মনের কথাগুলো আদান প্রদান করবো, দেখবে তোমার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। আপনার লক্ষণ দেখে মনে হইতেছে তো আপনি প্রেমে পড়ছেন। তুমি কি জানো তুমি অতীব বিচক্ষণ নারী, আর এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। জানো আলিসা, তোমাকে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দেখার জন্যই গতকালকে রাত্রে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। চাচি মনে করছে আমি তোমাদের বাড়িতে চুরি করতে গেছি। রাতের বেলা যদি কারো বাড়িতে যে আপনি উকি ঝুঁকি মারেন, মানুষ কি আপনারা কি স্বাভাবিক মানুষ ভাববো, চরিত ভাববো? আরে এটা তুমি কেমন কথা বললা? পোশাক আশাকের একটা বিষয় আছে না? পোশাক আশাক দেখলে তো বোঝা যায় কে চোর আর কে সাধু। হ, পোশাক আশাক দেখে তো মনে হয় আপনি সাধু। তোমার মাথায় কিন্তু বুদ্ধি আর বুদ্ধি একদম গিজ 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 করে। তুমি যদি চাও তাহলে আইনস্টাইনের চাইতে ভালো কিছু আবিষ্কার করতে পারবে কিন্তু। ও তাই নাকি? কিন্তু আমি তো পড়াশোনা করতেছি আর্টস নিয়ে। আর্টস নিয়ে পড়াশোনা করে কেউ বিজ্ঞানী হয়েছে এরকম তো আমি জীবনও শুনি নাই। আরে পড়ালেখা তো পড়ালেখাই, সায়েন্স আর্টস কমার্স সব একই জিনিস। মেধাটাই হচ্ছে আসল জিনিস। কার মেধা কোন দিক দিয়ে বিকশিত হয় সেটা কেউ বলতে পারে না। এটা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি না? হ তাই। আচ্ছা মনির ভাই, আম্মা যে আপনার লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারছে, আপনি কি ব্যথা কম পাইছেন না বেশি পাইছেন? চাচি কি আমাকে সত্যি সত্যি বাড়ি দিয়েছে, এটা তো ছিল চাচির ভালোবাসা। আম্মা ভালোবেসে আপনার লাঠি দিয়ে মারছে, সেজন্য আপনি ব্যথা পান নাই, তাই তো? সত্যি, তোমার প্রশংসা করতেই হয়। দেখেন মনির ভাই, আপনার এত প্রশংসা আমি এখন নিতে পারতেছি না। আমি কি এখন যাইতে পারি? যাইবা মানে? তুমি যেখানে যাইতে চাও আমি তোমাকে নিজ দায়িত্বে সেখানে পৌঁছাই দিয়ে আসবো। আমি যা বলবো আপনি কি তাই শুনবেন? আমার না বিশ্বাস হইতেছে না আপনারে। কি বললে? আমি তোমার কথা শুনবো না? তুমি এটা কি করে ভাবতে পারলে? অতিরিক্ত কিন্তু কোনো কিছু ভালো না মনির ভাই, আমি গেলাম। আনিশা, তুমি আমার রাগ করছো? এই রাগ করো না, তুমি আমার উপর রাগ করো। আব্বা, একটা ভালো বুদ্ধি আসছে। চলো, আমাদের যে ধানের জমি আছে, পুকুর আছে, গাছপালা আছে, দোকানপাট আছে, এই বাড়ি আছে, সব বেচে দিয়ে আমরা শহরে চলে যাই। ওখানে মানুষজন আমাদেরকে চেনবেও না, আমাদের বংশ নিয়ে কোনো খোঁটাও দিতে পারবে না। বাপরে, এমন একটা কথা তুই বললি। আরে বাপ দাদার ভিটে মাটি বিক্রি করে চলে যাব, এটা কেমন কথা? এইটুকু আন্ডা বাচ্চা ছেলে পেলে তাকে আমি হতে দেখেছি, তারাও আমাকে দেখে দূর থেকে ওই বাহাদুর ফকির বলে ডাকাডাকি করে। কি রে, তোরা বাহাদুর বললে কি তোদের মুখে ফসকা পারবে? কি সমস্যা শুধু বাহাদুর বলতে? আরে সিলি কান নিয়ে গেছে, এই কথা শুনে সিলির পিছন পিছন দৌড়লে কি চলবে? বিষয়টা তো হচ্ছে বংশ পরিচয় নিয়ে। ধর যে আমরা শহরে চলে গেলাম, তা শহরে চলে গেলে আমাদের যে বংশ পরিচয় সেটা কি পাল্টাবে? তাই কোনোদিন পাল্টায়? আরে আব্বা, শহরের মানুষজন তো আমাদের বংশ, ওরা জানে না আমরা কোন বংশের লোক, ওরা কিভাবে বুঝবে? তুমি বুঝতে চাও না ব্যাপারটা?
খুনি খুন করলেই সে কিন্তু কোনো না কোনো ভাবে প্রমাণ রেখে যায়, সেই প্রমাণ ধরে কিন্তু সে ধরা পড়ে যায় একদিন না একদিন। ঠিক সেই রকম তুমি শহরে যাও আর যেখানেই যাও না কেন, তোমার বংশ পরিচয় কিন্তু ধরা পড়ে যাবে। তাহলে এক কাজ করি, চলো আমরা বিদেশ চলে যাই, বিদেশে প্লেনে করে চলে যাবো। সয় সম্পত্তি যা কিছু আছে তা বিক্রি করে যদি বিদেশ চলে যাই, সেই টাকা দিয়ে কয়দিন চলবো আমরা? আর এখন আমার যে বয়স হয়েছে বাপ, এই বয়সে আমি কি কামলা খাটতে পারবো বল? আরে বাবা, তুমি কি জন্য কামলা খাটবা? আমি আসছি না, তোমার ছেলে আসছে না, আমি কামলা খাটবো? তোর পাসপোর্টে যে বংশ পরিচয় লেখা রয়েছে তার কি হবে? আব্বা, আমরা করব কি, প্লেন থেকে নামার পর একটা জঙ্গলের মধ্যে ঢুকে যাব, তারপর পাসপোর্ট টাইনে সিবে কুটি কুটি করে মাটির নিচে পুঁতে রাখবো, তাহলে আর কি ধরতে পারবে না। ও রে, আমার ছেলের কি বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে তুই কি করে ঘুমোস আব্বা? পাসপোর্ট যে ছিঁড়ে ফেলবি, তখন তো আমরা সেই দেশে অবৈধ অভিবাসী হয়ে যাব। তারপর পুলিশ এসে বাপ বেটারে ডান্ডা বেড়ি পড়ায় দেশে ফেরত পাঠাবে। তখন গ্রামে এসে সবার সামনে মুখ দেখাতে পারবি? দুনিয়াতে জন্ম নিয়ে জীবনের সব কিছুর মধ্যে এত প্যারা কি জন্য? মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে না। মাথা ঠান্ডা কর বাপ, মাথা ঠান্ডা কর। চল 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 চল। ফাজিলের ফাজিল, হ্যাঁ? আমার লগে হস তুই টেকা দিতি, কোথায় তুই আর কই আমি? মা, শোনো না, হ্যাঁ কিসে? আমার কিছু টাকা লাগবে। কে টাকা লাগবো? হ্যাঁ, খারা দিন টাকা টাকা টাকা। এই যা, আমি কোনো টাকা টাকা নেই। আচ্ছা মা, তোমার কি হইছে? তোমার চোখ মুখ দেখে মনে হইতেছে তুমি আমার উপর অনেক খেপে আসো। আমি তো পাগলা কুত্তা, এই জন্য খেপে আছে, হাউ 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 করবো। আচ্ছা কত তোমার হইছে কি? সেই কখন থেকে তুমি আমার লগে তেরা তেরা কথা হইতেছো, নাকি আবার কারোর লগে ঝগড়া বিবাদ হইছে? আমার কত, আমি কি সেই লোকটারে চিনি? লোকটা কে? অবশ্যই চিনস, ওই আকাশ ফকির। হ্যাঁ, সারা জীবন পূর্বপুরুষ ধইরা তোরা মাইসের বাড়িতে বাড়িতে ভিক্ষা কইরা খাইছস, তখন অনেক কষ্ট কইরা ওই 2-4 টাকা জমাইয়া জমি কিনছস, মানে জমির দাম একেবারে পানির মতো ছিল, এই জন্য অনেকগুলো জমি কিনতে পারছস। এখন বর্তমানে জমির দাম বাড়ছে, তাতেও তাগো একেবারে মনে হয় যেন বংশ পরিচয় একেবারে বিশাল হয়ে গেছে। আরে তুই যতই জমি কিনস আর যত কিছুই হস, ওই ফকিরা বংশই থাকবি। মা, আমি তো শুনছি আগেরকার দিনে নাকি তারা গান বাজনা করতো, সেই জন্য মানুষ তো আগে ফকির বলতো, কিন্তু তারা তো ভিক্ষা করে খাইতো না। এই সামনে, এই তুই আমার পেটের মাইয়া হইয়া তুই ওই ফকির বংশের পক্ষ লিয়ে কথা কইতেছস কেন? আরে মা, আমি কারো পক্ষ নিয়ে কথা হইতেছি না, আর আব্বা তো নিজের মুখে কইছে এই ফকির আর ভিক্ষা করে ফকির এক না। তোর বাপে আমার কসুরা জানে। এই সামান্য বিষয় নিয়ে তুমি যদি এত উত্তেজিত হয়ে যাও, তাহলে কি তোমার মান সম্মান থাকবো মা? এইটা তুই ঠিক কথা কইছস। আমাগো বংশ আর ফকিরা বংশ কি এক হইলো? আমাগো সারা গ্রামে কত নাম ডাক মান সম্মান আছে না? আর হ্যাগো কি টাকা হইলে হ্যাগো একেবারে বংশ পরিচয় একেবারে উপরে উঠে গেল? মা, আমি না ইউটিউবে হুমেন ফরিদে একটা নাটক দেখছি, সে ভিক্ষা করে কিন্তু ঘোড়ায় চড়ে ভিক্ষা করে। আচ্ছা মা, ঘোড়ায় চড়ে ভিক্ষা করার মতো কিন্তু একটা আভিজাত্যের বিষয় আছে, তাই না মা? কি এর মধ্যে কি পান্তাবাতে কি? কই হুমায়ুন ফরিদি আর কই হইলো আকাশ ফকির। এই ধন সম্পদ হইলেই মানুষের ওই মান সম্মান বংশ পরিচয় বাড়ে না, কথাটা মনে রাখিস। তাইলে তো মা হুমায়ুন ফরিদি ফকির আর ভিক্ষা করা ফকির এক, তাই না মা? এই সবসময় এত বেশি বোঝো কেন? যাও বেশকের সামনে থেকে। নিজের পেটের মাইয়া হইয়া ফকির বংশের পক্ষ হইয়া মেজাজটাই গরম হয়ে গেছে আজকে সারাদিন। চাচা, আপনি এইখানে? আরে আমি আপনার সারা গ্রাম খুঁজে খুঁজে অস্থির হয়ে গেছি। কেন তুমি আমার সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছ কেন? আর গ্রামের মধ্যে তো একটা ঘটনা ঘটায় ফেলছি, এখন আপনার একটু সাহায্য দরকার। ও, সাহায্য দরকার? টাকা পয়সার সমস্যা হলে কোনো সমস্যা না। যদি টাকা পয়সার দরকার হয়, কোথায় কারে কখন কয় টাকা দেওয়া লাগবে তুমি আমার বলবা, আমি দিয়ে দিচ্ছি। ওরে চাচা, টাকা পয়সার কোনো সমস্যা হয় নাই তো। ওরে তাহলে কিসের জন্য সাহায্য চাতে আসিছিস? শুধু কি মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করে, অন্য কিছু দিয়ে সাহায্য করে না? এই মনির, এ কথা এইভাবে জিলেবির মতো না পেঁচায় তুই যেটা বলতে চাচ্ছিস সোজা সাপটা করে বলে দে। হয়েছে কি চাচা, গ্রামের মধ্যে যত ইয়াং পোলাপান আছি না, সবাই মিলা সিদ্ধান্ত নিছি গ্রামের মধ্যে একটা ফকিরা গানের আয়োজন করব। প্ল্যানটা কেমন হয়েছে চাচা? এই তোর কথা কি শেষ হয়েছে? শেষ হইব কেমন কইরা?
আমাদের তো কোনো ওই চেনা জানা ফকির নাই যে যার সাথে কথা বলে আমরা তারে আমন্ত্রণ জানাবো। আপনার তো অনেক চেনা জানা ফকির আছে, তাই না? এই জন্যই আপনার কাছে আসা। এই মনির, এই তুই 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 কি বলতে চাচ্ছিস যে ফকিরের সাথে উঠা বসা মানে, এটার মানে কি? কথা না বুঝেই এরকম হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলেন কেন চাচা? মনির, একটা ভালো কথা বলে দিই তোমারে, তুমি এখন আমার চোখের সামনের থেকে একদম দূর হও, তা নাহলে কিন্তু তোমার খবর আছে, তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। ফকিরগনিয়া গ্রামের মধ্যে একটা গানের অনুষ্ঠান করব। চিন্তা করলাম আপনি জানতে পারলে খুশি হইবেন, তা না হয়ে গেল উল্টা। আমার মনটা কি চাচ্ছে জানিস মনির? আমার মনটা চাচ্ছে কি যে তোরে আমি একদম মানে কইসে কইসে একটা থাপ্পড় মারি। হেল্প করবেন না, ভালো কথা। তো আপনি আবার থাপ্পড় মারতেছেন কোন দুঃখে? হ্যাঁ মনির, মনির, আমার রাগ কিন্তু একদম চরম লেভেলে উঠে যাচ্ছে, চরম লেভেলে। আপনার রাগ আপনি আপনার বুক পকেটের ভিতরে বইটা থুয়ে দেন। শুনেন, আপনি কি মনে করছেন যে আপনি ছাড়া আমরা এই গ্রামের ফকির গানের অনুষ্ঠান সফল করতে পারব না? অবশ্যই পারব। এই মনির পারে না এমন কোনো কাম নাই। পয়সা হইলে বাঘের চোখে পাওয়া যায়। ছেলে পেলে কি বিয়াদবি শুরু করলো, আর সবাই কি শুরু করলো আমার আর আমার ছেলের সাথে। হ্যাঁ, ওরে ফকির বংশ মানে কি মানে গরিব নাকি? ওই ফকির তো ওই ফকির না রে। কি ব্যাপার? এই গাছের নিচে কে? এই কথা কইতেছ না কিসের জন্য? আস্তে কথা ক, আমি বাহাদুর। ও বাহাদুর ভাই না? আপনি এত রাইতে বেলা গাছের নিচে কি করতেছেন? তোর কি চোখ নষ্ট? তুই দেখতে পারতেছিস না? আমি খুব মনোযোগ দিয়ে এই দড়ির মধ্যে, এই রশিটার মধ্যে কলা মারতেছি। আপনি এত রাইতে রশির মধ্যে কলা ঢালতেছেন কিসের জন্য? নতুন কিছু আবিষ্কার করবেন নাকি? ওরে না রে, এই যে এই রশিটার মধ্যে এই কলা ডলতেছি না, এতে করে এই যে এই রশিটা পিছলা হয়ে যাবে, খুব মসৃণ হয়ে যাবে। তখন ভাবি কি এই রশি দিয়ে আমি যখন ফাঁসিটা দেব, তখন আমার কোনো যন্ত্রণা হবে না, কোনো কষ্ট হবে না, আমি খুব আরাম করে মরতে পারবো। হায় আল্লাহ, আপনি রশির মধ্যে ফাঁস দিয়ে মরে যাবেন? চেষ্টা করতেছি, চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই, কিন্তু এই যে তুই এসে পড়েছিস, এখন তো মনে হচ্ছে শান্তিতে আমি মরতেও পারবো না। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আপনি কেন ফাঁস দিয়ে মরে যাবেন? আপনি জানেন না যারা ফাঁস দিয়ে মরে যায় তারা এহকাল পরকাল কোনো কালে শান্তি পায় না। তুই যেমন ভাবে কথাটা কইলি, মনে হচ্ছে কি এই পারে এই ইহকালে আমি খুব শান্তিতে আছি, আমার অনেক সুখ। কথা বাড়াইস নে, আমি ফাঁসি দিতে চাচ্ছি, আমার একটু ফাঁসিটা দিতে দে। দেখেন বাহাদুর ভাই, এই মুহূর্তে যদি আপনার সিদ্ধান্ত চেঞ্জ না করেন না, তাহলে আমি পুরো এলাকার লোকরে চিৎকার চেঁচামেচি করে জড়ো করবো। খোদা, একটু যদি আমি শান্তি মতো মরবো, সেটাও পারতেছি নে, সেটাও মনে হচ্ছে আমি করতে পারবো না। তুই আমার মেজাজটা খারাপ করিস তো, আমার খুব খুব ঝামেলা হচ্ছে। আমি আমি ফাঁসি দিতে চাচ্ছি, আমার একটু ফাঁসিটা দিতে দে। আরে এই ছাড়েন, এইখানে দুইটা রশি আছে না, একটা দিয়ে আপনি ফাঁস দেন আর একটা দিয়ে আমি ফাঁস দিয়ে মইরা যাই। মেজাজ খারাপ করিস না বললাম। তুই কেন ফাঁসি দিবি? তোর কিসের দুঃখ, কিসের কষ্ট? আমার দুঃখ তো একটাই, আমার এই জীবনে আপনার আপন কইরা না পাওয়া। আনিসা রে, আমি জানি তুই আমারে অনেক ভালোবাসিস, কিন্তু তুই তোর মায়ের কথা ভাববি না, তোর বংশের কথা ভাববি না। তোকে বংশ তো অনেক উপরের বংশ, আমরা ফকির বংশ। আমি তোরে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুই চলে যা, আমারে আমার কাজটা একটু করতে দে, আমি তোর কাছে অনুরোধ করতেছি।
আর আমার বিয়ে করাও লাগবে না। তারপর আপনি বাইরে থাকেন, আমি চাই আপনি বাইরে থাকেন। কিরে এ বাপ, এইরকম মন মেজাজ খারাপ করে কোথায় যাচ্ছিস? আব্বা আমি ডিসিশন ফাইনাল করে ফেলাইছি, আমি আর এই গ্রামে থাকবো না, আমি চিরতরে চলে যাব। বাহ, খুব ভালো ডিসিশন তোমার। তা আমি যে তোমার আব্বা, আমি একা একা তোমার ছাড়া কি করে থাকবো? এই গ্রামের মানুষজনের জ্বালা যন্ত্রণায় আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। গ্রামের মধ্যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আব্বা আব্বা আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, একদম স্বাধীন। তা নিজের থেকে পলায় পলায় কতদিন থাকতে পারবা বলো? যতদিন পারা যায় ততদিন, চেষ্টা করতে তো দোষ নেই। এই সমস্ত আজুরের কথা বাদ দাও। ঘটক একটা নতুন সম্বন্ধ নিয়ে আইছিল, ওই মেয়ের বাবা মা আমাদের সম্পর্কে সবকিছু জেনে শুনে মেয়েরে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আব্বা ওই ঘটককে তুমি বিশ্বাস করতে পারো? ওকে আমি এক বছরও বিশ্বাস দিইনি, ও হচ্ছে একটা অবিশ্বাসী একটা লোক। ওরে বাবা, একটা কথা শুনে রাখ, সেটা হচ্ছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আব্বা তাহলে পরে এক কাজ করো, এই বিয়েটা তুমি করে ফেলাও। আমি বিয়েতে সাহায্য দেবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জীবনে বিয়েই করবো না, তুমি করো। মানে মুখে যেটা আসে সেইটা বলতে তোমার কোনো কোনো কিছু বাদে না, তাই না? আমি এই বয়সে আমি কেন বিয়ে করতে যাব? আব্বা তুমি কি জন্য বুঝতে পারতেছ না? আমি তো চলে যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি চলে যাবো, দেশান্তরিত হবো এই যে এই বাড়ির মধ্যেই। তুমি একা একা কি করে থাকবে? কে তোমার সাথে কথা কবে? সঙ্গ দেওয়ার জন্য হলে তো একটা মানুষ তোমার লাগবে। এত কিছু বোঝো বাবা, আসল জিনিসটা বুঝলে না। এই যে আমি তোমার আব্বা, তাই না? আমি তোমার ছাড়া কি করে থাকবো? তুমি তো আমার সব, তাই না? এটি একবার ভাববা না তুমি? আব্বা এইসব ইমোশনাল কথাবার্তা বলে তুমি আমার মুডটা চেঞ্জ করে দিও না তো। আরে বাবারা তো সবসময় ইমোশনাল কথাই কয়। বাবা এমন একটা ব্যাপার যে সন্তানের কষ্ট সবচেয়ে বাবারাই কিন্তু নিতে পারে, পৃথিবীতে আর কেউ নিতে পারে না। এ বাপ, তুই কি এটা বিশ্বাস করিস? আব্বা তুমি না কি রে, কি তুই হাঁপাচ্ছিস, দৌড়াচ্ছিস, কি হয়েছে? আপনার এখানে আসছেন, সর্বনাশ হয়ে গেছে বাহাদুর ভাই। কি হয়েছে? কি এতক্ষণ তো মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। এই কবি, সবকিছু শেষ হয়ে যাচ্ছে মানে কি? কি বলবি ক্লিয়ার করে বলতো। কি? পাত্রপক্ষ আনিসাপারে আজকে দেখতে আসবো, যদি আজকে আনিসাপারে পছন্দ হয়ে যায় তাহলে পাত্রপক্ষ আজকে আনিসাপারে বিয়ে করে নিয়ে যাবে। তুই কি আবল তাবল কথা বকছিস? হ্যাঁ, আনিসার বিয়ে হবে, তো সেখানে আমার ছেলের সমস্যা কি? তা তো জানি না চাচা, আমার মনে হইলো বাহাদুর ভাইয়ের খবরটা জানানো প্রয়োজন, তার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, যা বাপ, তুই যা 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 দেখ। চাচা আমি যাচ্ছি। যা। আব্বা ঘটনাটা কি হয়েছে তুমি আমার একটু খুলে বলো তো। আব্বা হয়েছে কি, এই গ্রাম, পাশের গ্রাম, তারপরে গ্রাম, কোন মেয়ে তো আমার বিয়ে করতে চায় না আমাদের বংশের কারণে। এই একমাত্র মেয়ে আনিসা, ওকে আমি এত লজ্জা দেই, এত বকাবাদ্দি করি, তাও ঘুরে ফিরে না ও আমার কাছে আসে, আমার ভালোবাসে, আমার বিয়ে করতে চায়। তা তুমি, তোমার মতামত কি সেখানে? মনে হয় আমিও ভালোবেসে ফেলেছি। ও, কিন্তু মুখ দিয়ে কোনোদিন তারে বলতে পারোনি, তাই তো? আব্বারে মনে হয় দেরি হয়ে যাচ্ছে, চল। শোন, ছেলে কিন্তু অনেক উচ্চ বংশীয়, ব্যবসা করে, অনেক টাকা পয়সা, আল্লাহর রহমতে কোনো অভাব অনটন নাই। পাত্রের যদি আজকে তোরে পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু তোরে বিয়ে দিয়ে আমি আজকে শ্বশুর বাড়ি পাঠাই দেব। আমি তো তোমার কাছে বোঝা হয়ে গেছি, তাই না মা?
সীমা, এটা কি কথা কইলি? তুই বোঝা হইতে যাবি কেন? তুই তো আমার কলিজার টুকরা। মা, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো তোমার একা থাকতে হইব। তুমি কি একা থাকতে পারবা? হ, একলা হয়ে যাব, খারাপ লাগবে, কিন্তু মারে এটাই নিয়ম। মেয়েরা যখন বড় হয় তখন বাবা মা ভাই বোন সবাই সাইডে পরের বাড়ি চলে যেতে হয়। আমি তোমার ছেড়ে কোথাও যাইতে চাই না মা। আমার বিয়ার পরে যখন আমি চলে আসি, আমার বাপ মা ফালায় রেখে আসতে আমারও অনেক কষ্ট হয়েছে। কয়দিন থাকার পরে সব ঠিক হয়ে গেছে। তখন দেখলাম এই পর মানুষগুলাই আমার আপন হয়ে গেছে, আর আমি এই বাড়ির একজন হয়ে উঠলাম। তুইও সব মানায় নিতে পারবি। আচ্ছা মা, মেয়ে মানুষের জীবনটা তো কষ্টের কেন? মারে, আমি জানি তোর কষ্ট হইব। প্রথম প্রথম সব মায়েরদেরই কষ্ট হয়, কিছুদিন পরে গেলে সব ঠিক হয়ে যায়। আর যখন তোর খুব বেশি আমার মনে পড়বো, বাড়ি মনে পড়বো, তখন বেড়ায় যাবি, কয়দিন থেকে যাবি। আনিসা, আনিসা, আনিসা। কে রে এই সময় আবার তোর নাম ধরে ডাকতেছে কে? ও ভাবি, ভাবি, ও ও ভাবি, চল তোমার দেখে আসি। আয় আয়। কে? হ্যাঁ, কি ব্যাপার আপনারা এই সময় আমার বাড়িতে? কিসের জন্য? ভাবি, মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দেওয়াটা কি ঠিক ভাবি? কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা কি আমি আপনার থেকে শিখবো? হ্যাঁ, যান আমার বাড়ি থেকে যান। ভাবি, যাবো ঠিক আছে, কিন্তু আজকে একটা সত্যি কথা যদি আমি আপনারে না জানাই তাহলে কিন্তু সারা জীবনের জন্যে দুটো জীবন একদম নষ্ট হয়ে যাবে ভাবি। আপনি আমার কথাগুলো শোনেন, তারপর আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নেব। আচ্ছা ঠিক আছে, যা বলেন তাড়াতাড়ি বলেন। আমার বাড়িতে আবার যে কোনো সময় পাত্রপক্ষ চলে আসবে। দেখেন ভাবি, আপনার মেয়ে আনিসা ও কিন্তু আমার ছেলেরে ভালোবাসে, কিন্তু এই ঘটনা হয়েছে কি যে আমার ছেলে এই গ্রামের কোনো মেয়েরে বিয়ে করবে না বলে ওর মনের ভিতরেও যে ওর জন্য ভালোবাসা রয়েছে সেটাও প্রকাশ করেনি। এরা দুজন দুজনরে কিন্তু ভালোবাসে ভাবি। এই, আমার কানে আমি যা শুনলাম তার কি ঠিক? কথা কাছে কেন? মা, আমি বাহাদুর ভাইরে ভালোবাসি, আর বাহাদুর ভাই আমার কোনোদিন মুখ ফুটা কয়নি সে আমার ভালোবাসে। আমি কখনো তার মনের কথা জানতেও পারিনি, আর এই জন্যে আমি তোমার কথা মতো বিয়েতে রাজি হয়েছি। আমিও তো কই যে আমার মায়া এরকম ফকির বংশ করে লাভ হয় কেন? এই, তুই তো এই গ্রামে আমাকে মান সম্মান সব শেষ করে দিলি, কিছুই রাখলি না। ভাবি ধরেন ওরা দুইজন যদি পলায় যে বিয়ে করতো তাহলে কি আপনার আমাদের কারো মান সম্মান থাকতো বলেন? থাকতো না কিন্তু। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো পাত্রপক্ষের কথা দিয়ে ফেলেছি, এখন কিভাবে সম্ভব? মা, তোমার কাছে আমাকে দুইটা জীবনের থেকে তোমার কথার মূল্য অনেক বেশি। ভাবি আমার মনে হয় কি যে আপনি যদি ওনাদেরকে একটু সুন্দর করে বুঝায় বলেন না, ওনারা কিন্তু মেনে নেবে, অবশ্যই মেনে নেবে, এটা আমার বিশ্বাস। তা নয় বুঝলাম, কিন্তু ওই ফকির বংশ? মা, পৃথিবীতে কোনো বংশই ছোট না, সব বংশই সমান, কিন্তু যে যার নিজের স্বার্থ হাসিল করার জন্য তার বংশের বড় কইরা দেখে। সব থেকে বড় কথা কি মা জানো? একটা মানুষের ভিতরে মনুষ্যত্ব আদর্শ থাকাটাই জরুরি। তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না ভাবি, আমরা মানুষ, কিন্তু ধরেন এই পৃথিবীতে আমরা মানুষ, আমাদের কত অহংকার, আমরা সব সময় অহংকার করি, কিন্তু দেখেন মৃত্যুর পর ধনী গরিব সব মানুষের ভাগ্যে জোটে কিন্তু ওই এক টুকরো সাদা কাপড় আর মাত্র 3.5 হাত জায়গা। চাচি, চাচি, আমি আপনার পা ধরে অনুরোধ করতেছি চাচি, আপনি রাজি হয়ে যান। বংশ করে দুটো জীবন ধ্বংস করেন না চাচি, আমি অনুরোধ করতেছি চাচি। ঠিকই বলছো বাবা, আসলে আমরা মানুষ এই জাত বংশ নিয়ে কামড়াকামড়ি করি, ভালো মন্দ কোনো কিছু যাচাই বাছাই করি না।
আমি আমার মেয়ের সুখের জন্য এই বিয়াতে আমি রাজি। থাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।